এই যে গুগলে এসে তোমরা সার্চ করবে WBJEE লিখে সার্চ করলেই এখানে দেখো WBJEE বোর্ড স্ল্যাশ ইন্ডিয়া আছে। এই প্রথম ওয়েবসাইটটায় তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখো হোম, অ্যাবাউট আস এবং এক্সামিনেশন আছে। এই এক্সামিনেশনের নিচে নেভিগেট করে আসবে পাবডেট PUBDET। এখানে আসলে তোমরা দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ পাবডেট হ্যাজ বিন স্টার্টেড। এখানে আসবে, এখানে তোমরা এই যে ইনফরমেশন বুলেটিনটা আছে, ইনফরমেশন বুলেটিনটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো, পড়তে পারো। এবার এখানে দেখো নীল মতো একটা বক্স আছে, এইখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে চাপলে তোমাদের কাছে এই ইন্টারফেসটা খুলে আসবে। এখানে দেখো লেখা আছে এক্সামিনেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ পাবডেট 2025, এটাকে তোমরা চেঞ্জ করতে পারবে না। এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, সিকিউরিটি পিন মানে এটা, এবং এরপরে সাইন আছে। তো এগুলো যারা প্রথমে করবে তারা এখানে নিচের দিকে আসবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, এখানে চাপবে। তো তাহলে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এখানে এগুলো তোমরা পড়তে পারো, আমি তোমাদেরকে এগুলো সব বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। তারপরে এখানে এসে আই এগ্রির উপর চাপবে। আই এগ্রির উপর চাপলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ পাবডেট 2025 এর সম্পর্কে জানবো। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটি অত্যন্ত নামকরা বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেসব অ্যালুমনিরা বার হয়েছেন, যারা পড়ে বার হয়েছেন, তাদের মধ্যে প্রচুর বড় বড় মানুষ রয়েছেন, এবং তাদের নাম করে শেষ করা যাবে না। কিন্তু তবুও তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এছাড়া অভিজিৎ ব্যানার্জি যিনি 2019 সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন, সত্যজিৎ রায়, তারপরে আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই সকল বিশ্ববরেণ্য মানুষেরা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পড়েছেন। এটি আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, এখন 2010 সালের পর থেকে এটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিএ, বিএসসি এই দুটি কোর্সে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে তোমাদের, তা এই ভিডিওতে আমি আলোচনা করব। পাবডেট কি পরীক্ষা, কবে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোন সিলেবাসে কোশ্চেন আসবে, কোথা থেকে পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, কোন বিষয়ে ভর্তি হতে গেলে কি পরীক্ষা দিতে হবে, এই সমস্ত সবকিছু নিয়ে আমি আলোচনা করব। পাবডেট 2025 সালের ইনফরমেশন বুলেটিনটা আমি পড়েছি, পড়ে ওতে যা লেখা আছে তা সংক্ষিপ্ত করে আমি এখানে বলছি। ওকে, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি পাবডেট সম্পর্কে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। প্রথমেই আমি ওয়েবসাইটটার কথা বলবো। ওয়েবসাইটটা হচ্ছে www.wbjeeb.nic.in। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জেইই বোর্ডের ওয়েবসাইট। কেন আমি এখানে ওয়েবসাইট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট নিয়েছি, কারণ পিইউবিডিইটি পাবডেট এক্সামটা, এই এক্সামটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে প্রেসিডেন্সির হয়ে। তো এখানে দেখো ডেট অফ এক্সামিনেশন 2025 সালে কবে এক্সামিনেশনটা হবে, 21/6/2025 স্যাটারডে, 22/6/2025 সানডে, অর্থাৎ 21শে জুন, 21 জুন 2025 আর 22 জুন 2025। এই দুটো ডেটে তোমাদের বিএ, বিএসসি যেসব কোর্সগুলো আছে সেগুলোর পরীক্ষাগুলো হবে। তো এখানে বিকম হয় না, ইকোনমিক্সে একমাত্র এখানে বিএসসি ডিগ্রি হয়। তোমরা ইকোনমিক্সে বিএসসি ডিগ্রি করতে পারো, আর কোনো বিকমের সাবজেক্ট নিয়ে এখানে পড়ানো হয় না। তো এবার দেখে নেবো কি কি সাবজেক্টে তোমরা বিএ, বিএসসি এখানে করতে পারো। এখানে 4 ইয়ার্স এর বিএ, বিএসসি কোর্স হয়, বিএ, বিএসসি কোর্স। ওকে, তো কি কি সাবজেক্ট আছে, সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স। এখানে লক্ষ্য করো তোমরা জিওগ্রাফি এবং ইকোনমিক্সে তোমরা বিএসসি ডিগ্রি করতে পারছো এখান থেকে। আর হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স সাবজেক্ট কি কি আছে যেখানে তোমরা বিএ করতে পারবে, বিএ সেটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি এবং পারফর্মিং আর্টস। এইসব বিষয়গুলোতে তোমরা বিএ, বিএসসি কোর্সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এবং ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে এই পাবডেট পরীক্ষাটা দিতে হবে। এবার আমরা দেখব কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে গেলে
পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে কি কি সাবজেক্টের প্রশ্ন আসবে এবং সেই পরীক্ষাপত্র কোন কোন ভাষায় হবে। তো দেখো এখানে পেপার নাম্বার 1 ফার্স্ট পেপার হচ্ছে জিওগ্রাফি। এখানে দেখো এই সাবজেক্টগুলোর জন্য আগে পেপারগুলো লেখা আছে, এইগুলো হচ্ছে সাবজেক্ট পেপার কোড। আচ্ছা, ফর অ্যাডমিশন ইনটু, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এবং সেই পরীক্ষায় কি সিলেবাস থাকবে এবং ভার্সন অফ দ্য কোশ্চেন পেপার কিসে কিসে হবে, কোন কোন ভাষায়। জিওগ্রাফিতে অ্যাডমিশন নিতে গেলে জিওগ্রাফি 100 নম্বরের আসবে, ইংলিশ এবং বাংলায় কোশ্চেন হবে। পেপার নাম্বার 2 ইংলিশে অ্যাডমিশন নিতে গেলে ইংলিশেরই কোশ্চেন আসবে 100 মার্কসের এবং ইংলিশে কোশ্চেন হবে শুধু। আচ্ছা, এবার পেপার নাম্বার 3টা দেখো। পেপার নাম্বার 3 হচ্ছে 3টে পেপার আছে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স। অর্থাৎ তোমরা এই 3টে বিষয়ের যে কোনো একটা বিষয়ে যদি বিএসসি ডিগ্রি করতে চাও, ইকোনমিক্সে বিএসসি ডিগ্রি হয়, স্ট্যাটিস্টিক্সেও বিএসসি ডিগ্রি হয় এবং ম্যাথামেটিক্সেও বিএসসি ডিগ্রি হয়। এই 3টে বিষয়ের যে কোনো একটাতে যদি তোমরা বিএসসি ডিগ্রি করতে চাও প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, তাহলে তোমাদেরকে ম্যাথামেটিক্স এবং বেসিক ইংলিশ এই দুটো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। ম্যাথামেটিক্স আসবে 80 মার্কস আর বেসিক ইংলিশ আসবে 20 মার্কস, টোটাল 100 মার্কসের কোশ্চেন হবে এবং ইংলিশ বেঙ্গলি এই দুটো ভাষায় কোশ্চেন হবে। এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স আছে 4 নম্বর পেপার, বেঙ্গলি 5 নম্বর পেপার, হিন্দি 6 নম্বর পেপার, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি এই 3টে বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি এই 3টে বিষয়ে যে কোনো একটা বিষয়তে বিএসসি অনার্স নিতে গেলে তোমাদেরকে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি 3টে বিষয়েরই থেকেই প্রশ্ন আসবে। ম্যাথমেটিক্স আসবে 40 নম্বর, ফিজিক্স আসবে 30 নম্বর, কেমিস্ট্রি আসবে 30 নম্বর, টোটাল 100 মার্কস। আর ইংলিশ কোশ্চেন পেপার হবে ইংলিশ ও বেঙ্গলিতে। এরপর দেখো 8 নম্বর পেপার হচ্ছে হিস্ট্রি, 9 নম্বর পেপার লাইফ সায়েন্স আর 10 নম্বর পেপার ফিলোসফি, সোসিওলজি এবং পারফর্মিং আর্টস। এটা হচ্ছে আর্টসের সাবজেক্ট, এতে বিএ হবে। এই এই 3টে বিষয়ে অ্যাডমিশন নিতে গেলে কি কি পরীক্ষা দিতে হবে? বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ। বেসিক ইংলিশ 50 নাম্বার, লজিক্যাল রিজনিং 30 আর জেনারেল নলেজ হচ্ছে 20, টোটাল 100 মার্কস এবং পরীক্ষার প্রশ্ন আসবে শুধুমাত্র ইংলিশে। এরপরে আমরা দেখব যে কোন পেপারের পরীক্ষা কবে হবে। এইখানে 10টা পেপার আছে, কোন পেপারের পরীক্ষা কবে হবে এবং কখন হবে। এখানে দেখো স্কেডিউল অফ দ্য আপডেট 2025, ডেট 21/6/2025, তার মানে 21 জুন। 21শে জুন হবে পেপার 1, পেপার 2, পেপার 3 আর পেপার 4। তার এর মধ্যে পেপার 3টা হচ্ছে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স এবং পেপার 3 ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স পরীক্ষা হবে দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত, 1.5 আওয়ার্স। 1.5 ঘন্টার পরীক্ষা, 100 মার্কস, মানে 100 মার্কসের জন্য 90 মিনিট। এরপরে 22 তারিখে কি সানডেতে কি কি পরীক্ষা হবে? পেপার 5, 6, 7, 8, 9 আর 10। পরীক্ষার ডেটটা বিষয়ে তোমরা জানতে পারলে। এরপর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার। In every paper, all question will be multiple choice question, MCQ question থাকবে with 4 answer option, 4টে অপশন থাকবে, অ্যান্সার দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে একটা বেছে নিতে হবে। There will be 50টা কোশ্চেন in each paper, 50টা কোশ্চেন থাকবে প্রত্যেক পেপারে and full marks will be 100 marks and the duration will be 90 minutes, অর্থাৎ 1.5 hour, 90 minutes এর পরীক্ষা, 100 marks এর পরীক্ষা আর সব MCQ। এবার দেখো তোমাদের কিভাবে আনসার দিতে হবে। বলছে মোড অফ আনসারিং ইন দ্য এক্সামিনেশন। এবারে বলছে কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড অন স্পেশালি ডিজাইন অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স শিট বা ওএমআর শিটে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে, which will be evaluated by optical mark recognition method. Thus it is very important to follow the correct method of marking. তো তোমরা আগে এই ওএমআর শিটে পরীক্ষা দিতে হয় কিভাবে তোমরা জানো না, কারণ 12 অবধি কোনো ওএমআর শিটে পরীক্ষা হয়নি। তো এই কারণে এখানে লিখে দিয়েছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফলো দ্য কারেক্ট মেথড অফ মার্কিং। কারণ তোমরা যদি সঠিকভাবে মার্কিং না করো অ্যান্সার শিটে, তাহলে তোমাদের অ্যান্সার শিট বাতিলও হয়ে যেতে পারে। তো এখানে সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট রেসপন্স টু দ্য কোশ্চেন বাই ডার্কেনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট circle or bubble completely with blue or black ink ball pen. এরপর বলছে any other kind of marking, example filling the circle, bubble incompletely, filling with pencil, cross mark, tick mark, dot mark, circular mark, overwriting,
scratching, erasing, white ink, marking outside the circle bubble may lead to wrong or partial ambiguous reading of the response sheet এবং WBJE will be in no way responsible for such eventuality and this may lead to the cancellation of OMR sheet. এরকম ভাবে তোমরা যদি শীটটাকে মার্ক করো তাহলে তোমাদের রেসপন্স শিট ক্যান্সেল হয়ে যেতে পারে। তার মানে আমি বলতে চাইছি যে এরকম ধরো 1 নম্বরের কোশ্চেন আছে, 2 নম্বরের কোশ্চেন আছে, 3 নম্বরের কোশ্চেন আছে, এরকম ধরো এ অপশন আছে, বি অপশন আছে, সি অপশন আছে আর ডি অপশন আছে। এর প্রত্যেকটার এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন থাকবে। তিনের দাগেও এ অপশন, বি অপশন, সি অপশন আর ডি অপশন। ধরো 1 নম্বর প্রশ্নের বি অপশনটা কারেক্ট, তাহলে তোমরা কিভাবে সেটাকে মার্ক করবে? ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে তোমরা মার্ক করবে বিটাকে, এরকম করে এর বাইরে যেন না যায় সেটাও খেয়াল রাখবে। এরকম করে তোমরা এটাকে ডার্কেনিং করে দেবে। এর চেয়ে বেশি ডার্কেনিং তোমরা করবে না যাতে পৃষ্ঠাটা ছিঁড়ে যায়, আবার কম ডার্কেনিং করবে না যাতে কিছুটা ফাঁকা থেকে যায়। এরকম করতে হবে, এরকম করে করতে হবে, এরকম করে ডার্কেনিং করতে হবে। এই এরকম ভাবে তোমরা ডার্কেনিং করবে, বেশি বড় যেন না হয়ে যায়, বাইরে যেন না চলে যায়। ঠিক আছে, এছাড়া যদি অন্য কোনো রকম ভাবে ডার্কেনিং করো তাহলে সেটা তোমাদের ওএমআর শিট ক্যান্সেলেশনও হয়ে যেতে পারে, তাহলে পরীক্ষাটা বেকার দেওয়া হয়ে যাবে। এরপরে দেখবো কি নেগেটিভ মার্ক আছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কত করে মার্কস আছে। দেখো এখানে স্কোরিং মেথডোলজি কি আছে, অল কোশ্চেন উইল হ্যাভ 4 অ্যান্সার অপশন, প্রত্যেকটা 4টে অপশন থাকবে, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, মাল্টিপেলও কারেক্ট নয়, একটাই অপশন কারেক্ট হবে। এবং যদি তোমরা ঠিক উত্তর দাও, কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 2 মার্কস, তাহলে 50টা কোশ্চেন তার জন্য 2 মার্কস করে 100 মার্কস। এখানে বোঝা গেল একটা ঠিক করলে 2 মার্কস পাবে। এবার বলছে ইনকারেক্ট অপশন উইল ইয়েল্ড -1/2, অর্থাৎ একটা যদি তোমরা ভুল করো তাহলে -1/2, তার মানে হাফ নাম্বার কেটে নেবে। 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার বলছে ফর এনি কম্বিনেশন অফ রেসপন্স উইথ মোর দ্যান ওয়ান অপশন the said answer will be treated as incorrect and will yield -1/2 negative marks and no response will yield 0 mark. তার মানে তোমরা যদি একটা অপশনের বদলে দুটো অপশনে ডার্কেনিং করে দাও তাহলে সেটাও তোমাদের ভুল হিসেবে গণ্য করা হবে এবং -1/2 তোমরা পাবে। এবার আসবো আমি ডিটেইলড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখো এলিজিবিলিটি, এই পাবডেট 2025 এই এক্সামিনেশনটা দেওয়ার জন্য কোনো রকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে না, শুধুমাত্র তোমরা এইচএস পাস হলেই চলবে। আবারও বলছি, পাবলিক পরীক্ষা দেওয়ার জন্য কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে না, শুধুমাত্র এইচএস পাস হলেই চলবে। কিন্তু পাবলিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যদি রেজাল্টে যদি সাকসেসফুল হও তাহলে যখন অ্যাডমিশন নেবে তার জন্য অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তো সেটা আমরা পরবর্তীকালে একটু পরেই জানবো। তো এখানে দেখো শুধুমাত্র এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দিয়েছে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পাসড আউট ফ্রম স্কুলস ইন ইন্ডিয়া। এবার বলছে ন্যাশনাল অর স্টেট লেভেল এক্সামিনেশন বোর্ড অর কাউন্সিল, তার মানে তোমরা ইন্ডিয়ার যে কোনো স্কুল থেকে পাস করলেই তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। এরপরে আমরা দেখবো যে অ্যাডমিশনের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, এখানে এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া লাগছে না, শুধুমাত্র স্কুল ইন্ডিয়ার কোনো যে কোনো স্কুল থেকে পাস করলেই হলো রিকগনাইজ বোর্ড থেকে। এবার এর জায়গাটা কি বলছে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড নট বিফোর 2024 অর অ্যাপিয়ারিং ইন 2025, অর্থাৎ 2025 এ যারা এইচএস এক্সাম দিয়েছো, যাদের রেজাল্ট will declare soon, যাদের রেজাল্ট বার হবে তারা দিতে পারবে, এবং 2024 সালে যারা পরীক্ষা দিয়ে অলরেডি বসে আছো, এইচএস রেজাল্ট ডিক্লেয়ার্ড, তারা এই পরীক্ষায় দিয়ে অ্যাডমিশন নিতে পারবে। পরীক্ষা দিতে কোনো বাধা নেই, কিন্তু পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নিতে পারবে 2024 আর 25 সালের ছেলেমেয়েরা। যারা 2023 সালে এইচএস পরীক্ষা দিয়েছো তারা পারবে না অ্যাডমিশন নিতে, এটা আমি পরিষ্কার করে বুঝাতে পারলাম। বিএডটা কি বলছে দেখো,
candidate must pass any of the aforementioned examination with at least 5 recognized subjects full marks not less than 100, of which English will be one subject and excluding compulsory environmental science. এবার বলছে যে এই যে কোনো বোর্ড থেকে তোমরা পাস করবে যখন, তখন তোমাদের 5টা সাবজেক্ট থাকতে হবে। 5টা সাবজেক্টের মধ্যে একটা অবশ্যই ইংলিশ থাকতে হবে। আর এই ইংলিশের সাথে এনভায়রনমেন্টাল সায়েন্সকে 5টা সাবজেক্টের মধ্যে গণ্য করা হবে না। কম্পালসারি যদিও বা যদি তোমাদের কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে, তবুও এটা তোমাদেরকে ওই 5টা সাবজেক্টের মধ্যে গণ্য করা হবে না, এটাকে ছেড়ে দেওয়া হবে। এবার বলছে দ্য এগ্রিগেট ইজ টু বি ক্যালকুলেটেড কনসিডারিং দ্য স্কোর ইন বেস্ট 4 রেকগনাইজড সাবজেক্ট এক্সক্লুডিং এগেন কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা আমি পরের পৃষ্ঠায় গিয়ে বোঝাচ্ছি, কারণ এখানে বেস্ট অফ এগ্রিগেট অফ বেস্ট অফ 4 বলেছে, কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা বলেছে এখানে, কিন্তু কেন ক্যালকুলেট করবো সেটা পরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বুঝতে পারবো আমরা। তো পরেরটা দেখো, এখানে সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে গেলে কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন এখানে বলছে মিনিমাম অ্যাগ্রিগেট স্কোর ইন পার্সেন্টেজ ইন 12 স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে আগের পৃষ্ঠায় বলছিল যে বেস্ট অফ 4 নিয়ে এই অ্যাগ্রিগেটটা করা হবে। এটা কিভাবে হবে আমি একটু তোমাদেরকে বলে দিই। ধরো তোমরা ইংলিশে 92 পেয়েছো, আমি ম্যাথের যারা সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে বলছি। এখানেও আবার বলে দিয়েছিল, আগের পৃষ্ঠায় দেখো, এখানে আবার বলে দিয়েছিল যে এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স। তো বেস্ট অফ এগ্রিগেট করার সময় যে বেস্ট অফ 4 নেওয়া হবে, সেখানে মানে কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে না। ধরো ইংলিশে 92 পেয়েছো, ম্যাথে 87 পেয়েছো, আর কেমিস্ট্রিতে ধরো 93 পেয়েছো, ওকে। ফিজিক্সে ধরো তুমি পেয়েছো 89, ঠিক আছে। এবার তারপরে আরেকটা সাবজেক্ট ধরো বায়োলজিক্যাল সায়েন্সে তুমি বায়োসে পেয়েছো 92, ওকে। তাহলে এখানে এই 5টা সাবজেক্ট, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ছাত্রদের জন্য বেঙ্গলিটাও আছে। বেঙ্গলিতে ধরো তুমি পেয়েছো 96। তাহলে এখানে তোমার কোন কোন 4টে সাবজেক্ট নিয়ে এগ্রিগেট করা হবে, এই যে এগ্রিগেট মিনিমাম এগ্রিগেট স্কোর ইন পার্সেন্টেজ ইন 12 স্ট্যান্ডার্ড, এখানে তোমার বেঙ্গলি নেওয়া হবে, ইংলিশ তো নেওয়া হবেই। এরপরে দেখো কোনটায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো, কেমিস্ট্রিতে পেয়েছো আর বায়োসে পেয়েছো। তাহলে এই বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি আর বায়োস, এই 4টে সাবজেক্ট মিলিয়ে তোমাদের বেস্ট অ্যাগ্রিগেট পার্সেন্টেজ করা হবে। তাহলে কেমিস্ট্রিতে বলছে 70% পেতে হবে এই বেস্ট অফ 4টে সাবজেক্টে। এবার দেখো মিনিমাম 75% ইন কেমিস্ট্রি ইন 12 স্ট্যান্ডার্ড। এখানে অ্যাডিশনাল ক্রাইটেরিয়াতে কি দেওয়া আছে, এখানে ধরো এই সিচুয়েশনে দেখো তুমি এখানে কেমিস্ট্রিতে 93 পেয়েছো এবং বেস্ট অফ 4 এর মধ্যে কেমিস্ট্রি আছে। তো এখানে দেখো তোমার এগ্রিগেটেও 70% হলো, আশা করি এই 96 এর ঘরের নাম্বার আছে, তো সেখানে তোমার 70% তো অলরেডি এগ্রিগেটে হয়ে গেছে এবং 75% কেমিস্ট্রিতেও হয়ে গেছে, তাহলে এটা ফুলফিল। হিস্ট্রিতে এরকম এগ্রিগেটে 65 পেতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ কোনো রকম আলাদা করে কোনো ক্রাইটেরিয়া নেই, এটা হচ্ছে অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে সাবজেক্ট হিসেবে আলাদা ক্রাইটেরিয়া। তো লাইফ সায়েন্সের এগ্রিগেটে 65 পেতে হবে, আর এক্সট্রা ক্রাইটেরিয়া আছে মিনিমাম 70% ইন ফিজিক্স, 70% ইন কেমিস্ট্রি অ্যান্ড 70% ইন বায়োলজি ইন স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড। তো দেখো এখানে ফিজিক্সে 70% পেতে হবে, বায়োসেও 70% পেতে হবে আর কেমিস্ট্রিতেও 70% পেতে হবে লাইফ সায়েন্সে ভর্তি হতে গেলে। ফিজিক্সের এগ্রিগেটে 70% আর মিনিমাম মার্কস ইন ফিজিক্স ইজ 80% and mathematics combined in 12 স্ট্যান্ডার্ড। অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে দুটো মিলিয়ে অ্যাটলিস্ট 80% পেতে হবে ক্লাস 12-এ। ম্যাথমেটিক্সে এগ্রিগেটে 70% আর এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া নেই। স্ট্যাটিস্টিক্সে এগ্রিগেটে 70%, এক্সট্রা ক্রাইটেরিয়া হচ্ছে 80% ইন ম্যাথমেটিক্স, আর এই ম্যাথমেটিক্সটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স বাদে যে আলাদা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স থাকে সেইটা।
ইকোনমিক্সে 75% এগ্রিগেট, 80% ইন ম্যাথামেটিক্স, এগেন বিজনেস ম্যাথামেটিক্স বাদ দিয়ে। বেঙ্গলিতে 60%, এক্সট্রা ক্রাইটেরিয়া কিছু নেই। হিন্দিতেও 60% এক্সট্রা ক্রাইটেরিয়া কিছু নেই। ইংলিশে 65% এক্সট্রা ক্রাইটেরিয়া কিছু নেই। জিওগ্রাফিতেও 70% এক্সট্রা ক্রাইটেরিয়া কিছু নেই। আশা করি তোমাদেরকে এই এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশনটা বোঝাতে পারলাম। এরপর আছে ফিলোসফিতে টোটাল 60% মার্কস চাই এবং অ্যাডিশনাল কোনো ক্রাইটেরিয়া নেই। এগুলোতে কোনোটাতেই অ্যাডিশনাল ক্রাইটেরিয়া নেই। সোশিওলজি, পারফর্মিং আর্টস, পলিটিক্যাল সায়েন্স এবং জিওলজি, এখানে শুধু এগ্রিগেটেড 4টে সাবজেক্টে তোমার 60% এই মার্কসগুলো পেলেই হবে। তারপরে এখানে একটা বিশিষ্ট জিনিস দেওয়া আছে, দেখো এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস এর জন্য 25% এবং 5% রিল্যাক্সেশন রেসপেক্টিভলি ইন রিকোয়ার্ড মিনিমাম এগ্রিগেট স্কোর and also in requirement minimum marks under additional eligibility criteria। অর্থাৎ এখানে যে এই যে লেখা আছে 70% আর এই যে 65%, এগুলো যে এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, এগুলোতে এসসি এসটি দের জন্য 25% আর পিডব্লিউডির জন্য 5% লেস করা হবে এবং অবভিয়াসলি এইগুলোতেও লেস করা হবে। তো তোমরা এগুলো হিসাব করে দেখে নাও এসসি এসটি দের জন্য আর পিডব্লিউডির জন্য কতগুলো কি হচ্ছে। আমি আশা করি যে তোমাদেরকে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, তার জন্য কি পার্সেন্টেজ লাগবে, বেস্ট অফ 4 কিভাবে কাউন্ট করা হবে এবং অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে তোমাদেরকে জানাতে পারলাম। এরপরে আমরা আসছি সিট ম্যাট্রিক্সে। এখানে দেখো কোর্স ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যাভেলেবিলিটি সিটস অ্যাজ ফলোজ। এখানে দেখো আমি ম্যাথমেটিক্সের বিষয়ে বলবো, বাদ বাকি যে সিট ম্যাট্রিক্স আছে তোমরা দেখে নিতে পারো, এখানে ভিডিওটা পজ করে তোমরা দেখবে। ম্যাথমেটিক্সে দেখো জেনারেলদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি 29, আনরিজার্ভ পিডব্লিউডি একটা, এসসি 13টা, এসসি পিডব্লিউডি একটা, এসটি 3টে, এসটি পিডব্লিউডি কিছু নেই এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 3টে। টোটাল এখানে কতগুলো হলো 29, 30, 43, 44, 47, 50। তাই টোটাল এখানে আমরা পাচ্ছি 50টা সিট। কিন্তু আমার কথা যদি তোমরা শোনো এবং ভালো করে পরীক্ষা দাও তাহলে তোমরা এখানে চান্স পেতে পারবে। আমার ধারণা এখানে 60 থেকে 65 জন স্টুডেন্টস ওনারা নিয়ে নেন। এরপর আমি বলবো যে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কি কি মনে রাখতে হবে। ফর্ম ফিল আপের আগে কিছু কিছু আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে এগুলো তোমরা করবে না এবং এগুলো মনে রাখবে। তো দেখো, ফর্ম ফিল আপের আগে তো ফর্ম ফিল আপ যা কিছু হবে সব অনলাইনে হবে, অফলাইনে কোনো ব্যাপার নেই, তোমাদের কিছু জমা দিতে হবে না। এবং এই ফর্ম ফিল আপের জন্য একটা বৈধ ইমেল এবং নিজের ফোন নাম্বার থাকতে হবে, নিজের বা বাবার ফোন নাম্বার থাকলে হবে। আমি চাইবো যে তোমরা ক্লাস 12 পড়ো, তোমাদের নিজের একটা ফোন নাম্বার আছে, তো সেই ফোন নাম্বারটাই তোমরা দেবে, ঠিক আছে? একটা ইমেল তোমাদেরকে রাখতে হবে তোমাদের কাছে বা তোমাদের নামে, যে ইমেল করলে ইমেল ঢোকে। কারণ এই যেসব রেজিস্ট্রেশন করার পর যেসব রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদিগুলো সবকিছু রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অ্যাডমিশনের সময় কাউন্সিলিং এর পরে রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন, এগুলো সব তোমাদেরকে ভায়া ইমেল এবং ফোনের থ্রুতে হবে। তো এই জন্য বলছি ইমেল যেন একটা বৈধ থাকে, ভালো চালু ইমেল থাকে এবং নিজের ফোন নাম্বারটাই দেবে। এবার যখন রেজিস্ট্রেশন করবে সেই সময় যে ডিটেলস গুলো তোমরা দেবে, নাম, বাবার নাম, মায়ের নাম, কোথাকার বাসিন্দা, ডোমিসাইল এবং জন্মের তারিখ, ডেট অফ বার্থ, এগুলো যখন এন্টার করবে তোমরা খুব মন দিয়ে এন্টার করবে। কারণ এগুলো একবার এন্টার করার পর আর কখনোই ডিউরিং অ্যাডমিশন, বিফোর অ্যাডমিশন, এক্সামিনেশনের সময় কখনোই তোমরা এগুলোকে এডিট করতে পারবে না। বাদ বাকি সবকিছু এডিট হবে, কিন্তু এই কটা জিনিস এডিট হবে না। এখানে দেখো লেখা আছে দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ অর মডিফাইড অর এডিটেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। অলসো দ্য ইনফরমেশন মাস্ট match exactly with the school college admit cards, mark sheets, certificates, photo identity cards, caste or category or income certificate, etc. as applicable, which a candidate has to produce at the time of entering the examination hall, during counseling, admission, registration with the university. তো লাস্টের এতে কি বলা আছে যে তোমাদের 10th এর মার্কশিট বা 12th এর মার্কশিট তো তোমরা যারা পাওনি, যারা 25-এ পরীক্ষা দিয়েছো 12 এর মার্কশিট পাওনি,
10th মার্কশিট বা আধার কার্ড এগুলোতেই তোমাদের যে নাম, বাবার নাম আছে, জন্ম তারিখ আছে, সেগুলো দেবে। এর বাইরে কিছু দেবে না। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় আইডেন্টিটি কার্ড হিসেবে এই আধার কার্ড বা 10th মার্কশিট নিয়ে যেতে পারো। এবং তোমরা যে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যে আধার কার্ডের নাম্বার বা বাবার নাম, মায়ের নাম এগুলো ফিল আপ করবে, এগুলো যেন তোমার সার্টিফিকেটে থাকে, সেই নামগুলো করবে। যদি তোমাদের কোনো সার্টিফিকেটে বাবার নাম বা ডেট অফ বার্থ ভুল এসে থাকে, যদি একটা সার্টিফিকেটে বাবার নাম, ডেট অফ বার্থ ঠিক থাকে, সেই সার্টিফিকেটটা তোমরা আইডেন্টিটি কার্ড হিসেবে নিয়ে যাবে এবং পরীক্ষার সময় সেই একটা সার্টিফিকেট যেটা ঠিক আছে সেটাই এন্টার করবে, যেটাতে যে তথ্যটা ঠিক সেটাই এন্টার করবে। কারণ পরবর্তীকালে তুমি এই সার্টিফিকেটগুলো চেঞ্জ করে নিয়ে ঠিক করে নিতে পারবে, কিন্তু একবার যদি তুমি এন্টার করে দাও, পরে আর তুমি চেষ্টা করলেও চেঞ্জ করতে পারবে না। তারপরে বলছে 4 নম্বর, আপলোড স্ক্যান কপি অফ ফটোগ্রাফ সিগনেচার as per the instruction provided in the information bulletin. If any candidate receives any SMS, email regarding discrepancy in photograph or signature, he or she must take corrective action immediately within 1 day. যদি তোমাদের ফর্ম ফিল আপে সিগনেচার বা ফটোগ্রাফ নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে ওনারা তোমাদেরকে মেল করবেন বা SMS করেও জানাবেন, এবং তার একদিনের মধ্যে তোমাদেরকে সেটা ঠিক করে দিতে হবে। এবার 5 নম্বরটা বলছে যে ইফ এনি ইনফরমেশন আদার দ্যান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ, এইগুলো ছাড়া যদি বাকি কোনো ইনফরমেশন তোমাদেরকে ঠিক করতে হয়, মানে যদি রেজাল্ট বার হয়, রেজাল্ট বার হওয়ার পর ধরো আরো কিছু এক্সট্রা অ্যাড করতে হলো বা কিছু করতে হলো, সেইগুলো কারেকশন উইন্ডো ওনারা চালু করবেন। সেখানে তোমাকে কারেকশন পিরিয়ডের মধ্যে সেগুলোকে তোমাকে ঠিক করতে হবে। এরপরে দেখো ফর্ম ফিল আপের কি কি প্রসেস আছে। প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এটা 1 নম্বর স্টেপ। এখানে তোমাদেরকে ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম এবং পাসওয়ার্ডও তোমাদেরকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা কোনো জায়গায় লিখে রাখবে। এগুলো ফিল আপ করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর ইমেল, ফোন নাম্বার ইত্যাদিতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিয়ে দেবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যখন দেখাবে তোমরা সেটাকেও নোট করে রাখবে, রেজিস্ট্রেশন নাম্বারটা। যদি ইমেলে এবং ফোন নাম্বারে বাই চান্স না আসে, তাহলে তোমরা রেজিস্ট্রেশনটা নোট করে রাখলে তোমাদের কাছে থাকবে এবং পরবর্তীকালে তোমরা লগ ইন করতে পারবে। কিন্তু ইমেলে বা ফোন নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেয়। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। এই স্টেজে তোমাদেরকে কি করতে হবে, ক্লাস 10 এর যাবতীয় বিষয় তথ্য, কোন সাবজেক্টে কি নাম্বার পেয়েছো এগুলো দিতে হবে। এরপর তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেটা দিতে হবে, সাবজেক্ট অ্যাপ্লাইং, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেগুলো দিতে হবে। অ্যাটমোস্ট তোমরা 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, আর প্রথম একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে 500 টাকা দিতে হবে। বাদ বাকি আরো দুটো যদি এক্সট্রা সাবজেক্ট নাও তাহলে 200 250 করে টোটাল 500 টাকা, মানে 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে টোটাল 1000 রুপিস লাগবে। ওকে, এখানে তোমরা অ্যাপ্লিকেশন করলে এরপরে তোমরা পরীক্ষার সেন্টারগুলো সিলেক্ট করলে দুটো সিলেক্ট করতে পারবে। আমি পরের পৃষ্ঠায় দেখাচ্ছি কোন কোন জোনে পরীক্ষা হয়, পরীক্ষার সিট কোথায় কোথায় পড়ে, সেখান থেকে তোমরা দুটো সিলেক্ট করতে পারবে। তারপরে আপলোডিং ইমেজেস, এখানে তোমাদেরকে নিজের ফটোগ্রাফ আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার তো ফটোগ্রাফ সাধারণত 20 থেকে 200 কেবির মধ্যে হয়, আর সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে। তো এগুলো যদি তোমরা না করতে পারো, আমি বলবো তোমাদেরকে সাইবার ক্যাফেতে গিয়েই করো। এবং এই অ্যাপ্লিকেশন করার সময় এই ফটোগুলো স্ক্যান করে এবং নিজের যেসব সার্টিফিকেট গুলো আছে সেগুলো সব সাথে নিয়ে বসবে, এবং ফটো আর সিগনেচার আগে থেকে স্ক্যান করে নেবে, কারণ ফটো সিগনেচার একসাথে তাড়াতাড়ি আপলোড করতে বলে, কোনো সময় নিলে তোমাদেরকে আবার পুনরায় আবার মানে লগ ইন করতে হবে। এরপরে হচ্ছে ফিজ পেমেন্ট। তো ফিজ পেমেন্টের ব্যাপারটা আমি বলে দিলাম, 500 টাকা একটা সাবজেক্টের জন্য, আবার দুটো এক্সট্রা নিলে 250 করে টোটাল 500, টোটাল 3টে সাবজেক্ট নিলে 1000 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এরপরে লাস্ট স্টেজ হচ্ছে কনফার্মেশন পেজ। এই সব 4টে ধাপ করার পরে তোমাদের কাছে কনফার্মেশন পেজটা আসবে। সেখানে যদি তোমাদেরকে
কোনো ডিক্লারেশন দিতে হয়, মানে টিক বক্স টিক করতে হয়, করবে। তারপর পরে কনফার্মেশন যে পেজটা আসবে ওটা তোমরা সেভ করে রাখবে বা প্রিন্ট করে রাখবে। ওটা তোমরা যদি সাইবার ক্যাফেতে করো তাহলে প্রিন্ট করে আনবে, কারণ এই কনফার্মেশন পেজটা পরবর্তীকালে অ্যাডমিট কার্ডের সাথে তোমরা অ্যাডমিট কার্ড যখন পাবে সেই সময় এই কনফার্মেশন পেজটা লাগবে। এবং অ্যাডমিট কার্ডের পরে পরীক্ষা দিতে যাওয়ার পরে যখন কাউন্সিলিং হবে, ভর্তি হবে, কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড এবং এইগুলো লাগবে। তো আমি বলবো তোমরা কনফার্মেশন পেজটা প্রিন্ট করে অবশ্যই রাখবে। তারপরে যখন অ্যাডমিট কার্ড বেরোবে আমি তখন তোমাদেরকে বলে দেবো যে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা সেটাকেও প্রিন্ট করে নিয়ে যাবে এবং কোনো মোড়ামুড়ি করবে না। অ্যাডমিট কার্ডটাকে যেরকম প্রিন্ট করবে সুন্দরভাবে রাখবে, পরীক্ষার দিন একটা আইডেন্টিটি কার্ডের সাথে নিয়ে যাবে। এবার দেখো কোথায় কোথায় এক্সামিনেশন জোনগুলো পড়ে। এখানে দেখো বাঁকুড়া, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া ময়দান, শিবপুর, কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সল্টলেক নিউ টাউন, সাউথ কলকাতা, মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বার্ধওয়ান এবং তমলুক। তাহলে এই সব শহরগুলোতে পরীক্ষার জন্য সিট পড়ে। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো চুজ করতে পারবে, এনি টু ইউ ক্যান চুজ। এবারে তোমরা পরীক্ষা তো দিয়ে আসলে, তোমাদের পরীক্ষা কেমন হবে তোমরাই জানো। তারপর তোমাদের রেজাল্ট বাড়ার সময় চিন্তা থাকবে অ্যাডমিশন হবে কি না হবে। তো সেই বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলবো। রেজাল্টের বিষয়ে কিছু কথা। রেজাল্টে জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে। জেনারেল মেরিট র্যাঙ্ক বলতে এটা হচ্ছে একটা র্যাঙ্কিং করার ওনাদের সিস্টেম, যেটা হচ্ছে জিএমআর। 1 থেকে যতজন লোক পরীক্ষা দেবে সবারই জিএমআর থাকবে প্রায়। যারা ধরো কাট অফ ক্লিয়ার করলো তাদের সকলেরই অবশ্যই জিএমআর থাকবে। এবং 2 নম্বর বলছে জিএমআর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে, অর্থাৎ যে সব থেকে হাইয়েস্ট মার্ক পাবে তার জিএমআর হবে 1, এবং তারপরে কম নাম্বার যারা পেতে থাকবে তাদের জিএমআর 1 2 3 4 করে জিএমআর বাড়তে থাকবে। সমস্ত ভর্তির প্রক্রিয়া এই জিএমআর দিয়েই হবে। ওকে, এই জিএমআর দিয়েই তোমাদের কাউন্সিলিং হবে, অ্যাডমিশন হবে, সবকিছু এই জিএমআর দিয়েই হবে। কিন্তু তোমাদেরকে এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি র্যাঙ্ক দেওয়া হবে, কিন্তু এগুলোর দ্বারা কোনো প্রার্থী নির্বাচন বা অ্যাডমিশন হবে না। শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক দিয়েই অ্যাডমিশন করানো হবে। জিএমআর র্যাঙ্কে যারা উপরের দিকে থাকবে তারা প্রথম দিক থেকে নির্বাচন হতে থাকবে। তো এই গেল আপডেট 2025 সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন তথ্য তোমাদেরকে দিলাম। এরপর আমি শুধু দেখাবো যে ওয়েবসাইটে গিয়ে কোথায় তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, কোথায় রেজিস্ট্রেশন হবে, ফর্ম ফিল আপ হবে সেটা আমি রেজিস্ট্রেশনটা দেখিয়ে দেবো, কারণ রেজিস্ট্রেশন করার পরেই অ্যাপ্লিকেশনটা শুরু হবে, ফর্ম ফিল আপ হবে। সে অবধি তো যেতে পারবো না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে। তো চলো ওয়েবসাইটে চলো। তো এই যে গুগলে এসে তোমরা সার্চ করবে WBJE লিখে সার্চ করলেই এখানে দেখো WBJE বোর্ড /ইন্ডিয়া আছে। এই প্রথম ওয়েবসাইটটায় তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখো হোম, অ্যাবাউট আস এবং এক্সামিনেশন আছে। এই এক্সামিনেশনের নিচে নেভিগেট করে আসবে পাবডেট, PUBDET। এখানে আসলে তোমরা দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ পাবডেট হ্যাজ বিন স্টার্টেড। এখানে আসবে, এখানে তোমরা এই যে ইনফরমেশন বুলেটিনটা আছে, ইনফরমেশন বুলেটিনটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো, পড়তে পারো। এবার এখানে দেখো নীল মতো একটা বক্স আছে, এইখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে চাপলে তোমাদের কাছে এই ইন্টারফেসটা খুলে আসবে। এখানে দেখো লেখা আছে এক্সামিনেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ পাবডেট 2025। এটাকে তোমরা চেঞ্জ করতে পারবে না। এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন মানে এটা, এবং এরপরে সাইন আছে। তো এগুলো যারা প্রথমে করবে তারা এখানে নিচের দিকে আসবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, এখানে চাপবে। তো তাহলে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এখানে এগুলো তোমরা পড়তে পারো, আমি তোমাদেরকে এগুলো সব বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। তারপরে এখানে এসে আই এগ্রির উপর চাপবে। আই এগ্রির উপর চাপলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। এখানে নিজের নাম দেবে, এখানে নিজের নাম থাকবে, এখানে বাবার নাম, পাশে বাবার নাম, নিচে মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলো তোমরা খুব সুন্দরভাবে খুব কেয়ারফুলি ফিল আপ করবে। এখানে জেন্ডার সিলেক্ট করলে তারপরে আইডেন্টিফিকেশন টাইপ, এখানে দেখো আইডেন্টিফিকেশন টাইপ ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। এখানে তোমরা আধার কার্ড দিতে পারো, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটিতে, বা তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট দিয়েও করতে পারো। তো তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট বা আধার কার্ড দিয়ে করো।
এবং দুটোর মধ্যে কোনোটাতে যদি ভুল থাকে বাবার নাম বা ডেট অফ বার্থ, তাহলে যেটাতে ঠিক আছে সেটা দিয়েই করবে এবং সেটা পরীক্ষার সময় নিয়ে যাবে। এখানে দেখো ক্লাস 10 এর লিখতে অ্যাডমিট কার্ড সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার দিতে বলছে। আর এখানে যদি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড লিখি, তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলে তোমার নাম্বারটা দেবে, যেটা তোমার নাম্বার বা বাবার নাম্বার। তোমার নাম্বার যদি না থাকে তাহলে বাবার নাম্বার দেবে। এখানে এগ্রি করবে। এখানে ইমেল আইডি দেবে, এখানে এগ্রি করবে। এমন ইমেল আইডি দেবে যেখানে ইমেল ঢোকে। এখানে পাসওয়ার্ড দেবে, এখানে এন্টার পাসওয়ার্ড করবে। এবার বলছে দেখো পাসওয়ার্ডটা 8 থেকে 13 ক্যারেক্টার লং হবে। মাস্ট হ্যাভ আপার কেস, লোয়ার কেস, 1 নিউমেরিক ভ্যালু, এবং পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, যেমন @ বা এক্সক্লামেশন বা হ্যাশট্যাগ, ডলার সাইন। এগুলো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, একটা আপার কেস থাকবে, একটা লোয়ার কেস থাকবে এবং একটা নাম্বার থাকবে। এখানে দেখো কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। এবার সিকিউরিটি পিন মানে এই পাশে যেটা যে নাম্বারটা উঠবে সেটা তোমাদের দিতে হবে। এরপরে সাবমিট করলে তোমাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এবং ফোন নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ঢুকে যাবে। এবং সাবমিট করার পর যদি তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখায়, তো তোমরা চেষ্টা করবে রেজিস্ট্রেশন নাম্বারটা টুকে রাখার এবং পাসওয়ার্ডটা মনে রেখে তোমরা অন্য জায়গায় লিখে রাখবে। তারপরে আবার তোমরা ওয়েস্ট বেঙ্গল WBJEE সার্চ করবে এবং এখানে এক্সামিনেশন থেকে পাবডেটে এসে এখানে অনলাইন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এখানে চাপবে অনলাইন অ্যাপ্লিকেশনে। এখানে দেখো তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পেয়ে যাবে, তারপরে পাসওয়ার্ড তোমরা দিয়েছো এবং সিকিউরিটি পিন নিচের এইটা পিনটা দিয়ে তোমরা সাইন ইন করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আপলোড ডকুমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে, তারপর কনফার্মেশন পেজটা যেরকম বললাম তোমরা প্রিন্ট করে রাখবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটা হেল্প পাবে এবং আপডেট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি তোমরা কিছু সাহায্য পেয়ে থাকো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যারা যারা তোমাদের বন্ধুরা এই আপডেট দিতে চায়, তাদেরকে এই ভিডিওটা তোমরা অনেক অনেক শেয়ার করে দাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।